আমি এনালিসিস করব গোর কি বলেছেন। আমি এনালিসিস করব ইয়ে খলিল কি বলেছেন। খলিল কি বলতে চান নাই। গোর কি বলতে চান নাই। এবং কেন দুজনের একান্ত বৈঠকটা হলো এরকম একটা ঘটা করে আ আ তারেক রহমানের উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ যে মিটিংটা হলো, পরে কেন সেই জায়গা থেকে হঠাৎ করে সরে গিয়ে আলাদা করে দুজন বসলেন? কেন? এই কেনগুলো আসলে মিলানো দরকার। আমি এতদিন পর্যন্ত আপনাদের সাথে গোরের এই সফর নিয়ে বা গোরের লেভেলের এরকম সফর নিয়ে বিভিন্ন ধরনের যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট কিভাবে প্লে করে এগুলো আপনাদেরকে বলেছি। গোরের দায়িত্ব কি? গোর কোন স্পেসিফিক দায়িত্ব পালন করছে এই অঞ্চলে এগুলো আপনাদেরকে বলেছি। এবং বাংলাদেশে এখন আমেরিকার চাওয়া কি? এটাও আপনাদেরকে কিছু বলেছি। চেষ্টা করেছি বের করে বলার জন্য যে আমেরিকা আসলে কি চাচ্ছে। আপনাদেরকে ট্রাম্পের চিঠির মধ্যে কি আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন সেটাও আপনাদেরকে বলছি। সবকিছু কিন্তু আপনাদের সামনে আছে। এখন আমি সুতোগুলো মেলানোর চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে যে আসলে ওখানে কি হয়েছে? কি হতে পারে? আমি তো গণক না। আমি ফেরেশতাও না, আমি শয়তানও না, আমি কিছুই না, জিনও না, ভূতও না। আমি তো নিশ্চয়ই ওখানে নাই। আর আমি অনেক দূরে থাকি। আমি কি করে ভেতরে খবর দেব? সো আমি কিন্তু এনালাইসিসটা করব হলো এই কয়েকদিনের যে ঘটনাবলী, আমেরিকার চাওয়া, আমেরিকা কি নিয়ে কাজ করতেছে সেগুলা আপনাদের বলেছি। সেটা সুতাগুলো মেলানোর চেষ্টা করব। কোনটা থেকে কোনটা মেলানো হয়েছে। কেন একান্তে বৈঠকটা হলো? ১ম আসি কেন একান্তে বৈঠকটা হলো? একান্তে বৈঠকটা বেসিক্যালি হলো আমেরিকার সবচাইতে বিশ্বাসভাজন হলেন খলিল। ইট ইস নট হুমায়ুন কবির। আর ক্যাপাসিটিতে হুমায়ুন কবির একজন উপদেষ্টা। তার কোন অ্যাডমিনিস্ট্রেটিভ কোন ক্ষমতা নাই বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোন সিদ্ধান্ত নেওয়ার কথা। উনার হলো অ্যাডভাইজারি ক্ষমতা। সো সার্জিও গোর কিন্তু ডিসিশন মেকার। হি ক্যান মেক ডিসিশনস। হুমায়ুন কবির ক্যানট মেক ডিসিশন। সো হুমায়ুন কবির সাথে সামনে নিয়ে যে মিটিংটা হয়েছে সেটা হলো বেসিক্যালি ওই যে যেটা বাইরে এসে বলছে, "এইটা হয়েছে, ওইটা হয়েছে, সেটা হয়েছে, অমুক হয়েছে।" মানে সব ইতিবাচক আমরা তো আমেরিকার সাথে আছি সবকিছু উনারা বলছেন। কিন্তু সেটা মিটিংটা আসল মিটিং না। মিটিংটা হয়েছে আলাদা খলিল এবং ইয়ের সাথে। সো হুমায়ুন কবিরেরটা আমার ধারণা এটা এক এমবাসি বাধ্য হয়ে তাকে এই আয়োজনের মধ্যে রাখতে বাধ্য হয়েছে বিকজ তিনি তারেক রহমানের কান। তিনি তারেক রহমানের কানে ফুসফুস করতে পারেন। সো তাকেও প্রয়োজন আছে তাদের। কিন্তু আসল কথাগুলো কার সাথে বলতে হবে অফিসিয়ালি? অফিসিয়ালি কথাগুলো কার কাছে বলতে হবে? ফরেন মিনিস্টারের কাছে। ফরেন মিনিস্টারের কাছে আসলে এই সার্জিও গোর তার আসল কথাগুলি বলেছেন। যেটা হয়তো খলিল ইতিমধ্যেই তারেক রহমানের কাছে পৌঁছেছেন। আরো একটা মিটিং হয়েছে। যে মিটিংটাতেও কিন্তু সার্জিও গোর আ কিছু কথা জানিয়েছেন। সেটা হলো অর্থমন্ত্রীর সাথে। সেটা আ রাতে এই মিটিংটা হয়েছে। তো আসেন আমরা আসলে ওই ২ টা মিটিং এর মানে ১ম মিটিংটা না ৩ টা মিটিং এ পর্যন্ত প্রকাশিত সেটা হলো একটা হলো সবাই মিলে একটা মিটিং হয়েছে। হুমায়ুন কবির সহ। আরেকটা হলো সার্জিও গোর এবং খলিলের একান্ত বৈঠক হয়েছে। আরেকটা মানে অনেকে মিলে অর্থমন্ত্রীর সাথে তার একটা বৈঠক হয়েছে। অর্থমন্ত্রীর বৈঠকটা এখন পর্যন্ত প্রকাশিত না যে এক্সাক্টলি কি আলোচনা হয়েছে। বাট অর্থমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি এই সমস্ত ইয়ের মধ্যে থেকে কিন্তু ব্যবসা-বাণিজ্য, টাকা-পয়সার ব্যাপার। সো ওইটা খুব গুরুত্বপূর্ণ। ওইটাও গুরুত্বপূর্ণ আছে। কিন্তু বেশিরভাগ পলিসি, সিকিউরিটি অ্যান্ড পলিসি মিটিংটা হয়েছে কিন্তু খুলনার সাথে। আর অর্থমন্ত্রীর সাথে যেটা হয়েছে সেটা কিন্তু ওই যে চুক্তির আওতায় যে ব্যবসা-বাণিজ্য আমেরিকাকে কি দিবা, আমেরিকা কি নেবা এগুলোর ব্যাপারটা হয়েছে। তো আসেন আমরা মিলাই খলিল এবং গোরের মিটিংটা। খলিল এবং গোরের মিটিংটা বেশি বড় হয় না, সংক্ষিপ্ত বাট সংক্ষিপ্ত মানে কি ০.৫ ঘন্টা তাও এটা কম না। সেখানে আমি এর আগে আপনাকে বলেছি, আমেরিকার চাওয়াগুলো ওখানে সরাসরি বলা হয়েছে। যেটা আমি অ্যাসেসমেন্টে আমার যেটা বলা যে আমেরিকার চাওয়াগুলো সেখানে সরাসরি বলা যেটা গোর এই হুমায়ুন কবিরের সামনে বলে নাই। সেটা কি? সেটা ১ চীনের সাথে করিডোরে যেতে পারব না। কেন? সেটা বলা হয়েছে যে চীন এই করিডোরটাকে মিলিটারি পারপাস ইউস করতে পারে। সেই মিলিটারি পারপাসটা সম্পর্কে তারা যেটা ভার্শন ইউএস পলিসির ভার্শন তারা যেটা মনে করে যে চীন তার বিআরআই এর অধীনে যেসব করিডোরের কথা বলছে, সেসব করিডোর হলো মিলিটারি উদ্দেশ্য নিয়ে কিন্তু তাদের এটা হলো আমেরিকান ফরেন পলিসি অ্যানালিস্টদের কথা যে ওরা যে ৬ টা করিডোরের কথা বলছে, প্রত্যেকটা করিডোরই তারা ডুয়াল পারপাস এ ইউস করবে। সেটা হলো একটা হলো মিলিটারি পারপাস, একটা হলো ট্রেড পারপাস। সো এমন কোন করিডোর করতে দেওয়া যাবে না যেটা মিলিটারি পারপাস ব্যবহার হতে পারে। সেটা যেখানে আমেরিকান ইনফ্লুয়েন্স আছে সেখানে আমেরিকা তার ইনফ্লুয়েন্স খাটাবে। আমেরিকা মনে করে বাংলাদেশের সাথে মায়ানমার এবং এই করিডোরটা মিলিটারি পারপাস এও ব্যবহার হতে পারে। সে মিলিটারি পারপাসটা কি? মিলিটারি পারপাসটা হলো আমেরি ই ই পারপাসের কারণে চীনের ইনফ্লুয়েন্স বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যাবে। মানে মিলিটারি ইনফ্লুয়েন্স যেটা আমেরিকা vehemently অপোজ করে। No way Chinese influence to be in Bangladesh land. No way. They don't want it. কোনভাবে না। সো যেইটা
আপনার মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনার অনেক প্রথম দিক থেকে কিন্তু এই প্রস্তাবটা ছিল। শেখ হাসিনাও কিন্তু এটা নিয়ে আগাতে পারেন নাই। এটা কিন্তু বহু আগে, বহু আগে। বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, বিসিআই, বিসিআই এর করিডোরটা। পরবর্তীতে ইন্ডিয়া বাদ হয়ে যায়। ইন্ডিয়াও কিন্তু ওই যখন দেখছে চায়নার মিলিটারি যখন আমেরিকান অ্যানালিস্টরা বলতেছে এটা শুধু ট্রেড পারপাস না, এটা মিলিটারি পারপাস, তখন ইন্ডিয়া আস্তে করে ওইখান থেকে সরে যায়। সো এটা আর বিসিআই থাকে নাই। এটা বিআর এর অধীনে যে ৬ টা করিডোর তার মধ্যে একটাতে অংশ নেছে। এটা শিনজির ১ম ফর্মুলা এটা। সো আমেরিকা কোনোভাবে ট্রেড ইনফ্লুয়েন্স তো তারা যুদ্ধ করতেছে চায়নার সাথে। তারা বাড়তি একটা মিলিটারি ইনফ্লুয়েন্স এখানে দিবে না। আরেকটা হলো চায়না তিস্তা তিস্তা প্রকল্পের নামে চায়নার উপস্থিতি তারা ওখানে চায় না। কেন চায় না? চায়না হলো এটা ইন্ডিয়ার ইন্টারেস্টের পারপাস, যে ইন্ডিয়া যেন এই জায়গায় তাদের সাথে অ্যালাইন থাকে। কেন অ্যালাইন থাকে? ইন্ডিয়ার ইন্টারেস্টও তারা দেখতে চায় যে চায়নার উপস্থিতি ওইখানে তিস্তার ওখানে গেলে তারা চিকেন নেকের যেন কোনো ডিস্টার্বেন্স না হয়, সেটার জন্য নিশ্চিত করতে, মানে ইন্ডিয়াকে পাশে রাখার জন্য কিন্তু এটা একটা প্রেশার। সো ২ টা জিনিস এখানে কিন্তু কয়েকটা জিনিস এখানে স্ট্রেইট ফরওয়ার্ড আলোচনা হয়েছে। স্ট্রেইট ফরওয়ার্ড সেটা হলো করিডোর চীনাকে দেওয়া যাবে না। ২, তিস্তা প্রকল্পের চীনা ইনভলভমেন্ট কোন পর্যন্ত যেতে পারে, এইটার একটা অপশন হয়তো আলোচনা হয়েছে, বা হয়তো দেয়া যাবে না এরকম কিছু একটা, বা কতটুক পর্যন্ত বাংলাদেশ এই প্রকল্পে চায়নাকে ইনভলভ করতে পারে, এটা নিয়ে হয়তো আলোচনা হয়েছে। আরেকটা আলোচনাটা সরাসরি আলোচনা হয়েছে করিডোরটা, হিউম্যানিটেরিয়ান করিডোর, যেটা জাতিসংঘের মাধ্যমে আমেরিকা বাংলাদেশকে খাওয়াতে চায়। যেটা আপনাদের সাথে আমি কালকে বা পরশুদিন আমি আপনাদের বলছি যে এই করিডোরটা কি করিডোর। এই করিডোরটা হিউম্যানিটেরিয়ান করিডোর নামে, এটা বেসিক্যালি হইলো আরাকান আর্মি সহ যে ৩-৪ টা ফোর্স আছে ওখানে, তারা বন্ধু, তারা সব ফ্রেন্ডলি ফোর্স আছে, সে ফ্রেন্ডলি ফোর্সকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা। অনেক সিকিউরিটি অ্যানালিস্ট বলে থাকেন যে আমেরিকা যদি কাউকে অস্ত্র দিতে চায় তাহলে নিশ্চয়ই এরকম প্রকাশ্য একটা পথ দিয়ে অস্ত্র দিবে না। আমেরিকা গোপনেই অস্ত্র দিবে। গুড। আমেরিকা গোপনেই অস্ত্র দিবে, ঠিক আছে। কিন্তু আমেরিকা তো লজিস্টিক শব্দটা বলছে। তো লজিস্টিক বলতে কি শুধুমাত্র অস্ত্র বুঝায়? লজিস্টিক বলতে তো খাওয়া-দাওয়া বুঝায়। মানে আপনি রসদদার, রসদও তো লজিস্টিক। সৈন্যরা বা যারা যুদ্ধ করতেছে তাদের তো খাওয়া-দাওয়া লাগে নাকি? তো সেটাও তো লজিস্টিক। সো লজিস্টিক পারপাস, ওখানে কিন্তু শব্দটা আছে হিউম্যানিটেরিয়ান লজিস্টিক পারপাস। ওখানে বলা হচ্ছে রোহিঙ্গাদের সহায়তা করার জন্য। কিন্তু রোহিঙ্গাদের বেশিরভাগ তখন বাংলাদেশে। আর আরেকটা খুবই সূক্ষ্ম জিনিস এখানে কাজ করে, একটা জিনিস বলে কি, আরাকান আর্মি অলওয়েজ রোহিঙ্গাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। সো যারা আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, সেই আরাকান আর্মিকে সাপোর্ট করে টাকা দিয়ে, পয়সা দিয়ে আমেরিকা। তাদের বার্মা অ্যাক্টের অধীনে তারা কিন্তু অফিসিয়ালি ওপেন হয়ে তারা কিন্তু অ্যান্টি জান্তা ফান্ডিং করতেছে। তো অ্যান্টি জান্তা ফান্ডিং এর মধ্যে আরাকান আর্মি একটা। সো আরাকান আর্মি যেখানে কাজ, রোহিঙ্গাদের তার আছে, সেখানে রোহিঙ্গাদেরকে সহায়তা করার জন্য হিউম্যানিটেরিয়ান এড, কতটা ডুপ্লিসিটি, কন্ট্রাডিক্টরি, কতটা কন্ট্রাডিক্টরি, কত ডুপ্লিসিটি। বাট স্টিল দে পারসু ইট। তারা মনে করে এই হিউম্যানিটেরিয়ান করিডোর তার দিতেই হবে। কারণ তারা একটা বাফার জোন চায়, যে জোন দিয়ে তারা এই বার্মার ভিতরে ঢুকতে পারে, যে জোন দিয়ে তারা চীনা ইনফ্লুয়েন্স কমাতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, এর আগেও আপনি বলছি, চায়নারা কিন্তু আরাকান আর্মির সাথে কিন্তু যোগাযোগ রাখে। কেন রাখে? ওই সিত্তর বন্দরটা, আরেকটা তাদের একটা বন্দর আছে। সিত্ত, এটাও তাদের ইন্টারেস্ট। সো তারা কিন্তু আবার মায়ানমার আর্মির সাথে যেমন যোগাযোগ রাখে, তেমনি আরাকান আর্মির সাথে যদি কখনো এটা আরাকান আর্মির পুরো দখলে চলে যায়, তাহলে তো আরাকান আর্মিকে লাগবে। সো তারা আরাকান আর্মি এবং জান্তার মধ্যে একটা মধ্যস্থতাকারী ভূমিকায় থাকে। অনেকে বলে চায়না আরাকান আর্মিকেও ফান্ডিং করে। আমেরিকা তো করেই। চায়না করে তার স্বার্থে। তার যে এখানে যে ইনভেস্টমেন্ট আছে আরাকান এরিয়াতে, এই রাখাইন এরিয়াতে তাদের যে ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টটা প্রটেক্ট করার জন্য। বন্দরগুলো তাদের, যে বন্দর দিয়ে তারা বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে গেছে। সো এখানে কিন্তু পুরোটাই চীনকে কন্টেইন করার জন্য আরাকান আর্মির মাধ্যমে ঢুকে তারা এই জায়গাটা থেকে যে হিউম্যানিটেরিয়ান করিডোরটা করছে, এটার উদ্দেশ্য ২ টা। একটা হলো জান্তাকে হটানো, আবার অদৃশ্য পন্থা হলো আবার ওই সেই চায়নাকে এখান থেকে সরাও। খেয়াল করে দেখেন, ওই করিডোরটা যেমন চায়নাকে তারা দিছে, চায়না ইনফ্লুয়েন্স, এই করিডোরটাও কিন্তু তারা আরাকান আর্মির কেন ফান্ডিং করতেছে? আরাকান আর্মি যদি আরাকান আর্মিরা মিলে জান্তাকে হটাইতে পারে, তাহলে চাইনিজ ইনফ্লুয়েন্স একটা গভর্নমেন্ট হতে যায়। কারণ চায়নার অফিসিয়াল সম্পর্ক কিন্তু মায়ানমার সরকারের সাথে অফিসিয়াল সম্পর্ক। কিন্তু গোপনে তারা আরাকান আর্মির সাথে থাকে হলো কি জানি, বাই চান্স যদি আরাকান আর্মি বাকি যে ২-৩ টা পোস্ট আছে এগুলো দখল করে বন্দরগুলো যদি নিয়ে নেয়, তাহলে তাদের তো স্বার্থ সংরক্ষণ করতে হবে, স্বার্থ দেখতে হবে। সেজন্য তারা আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখে। আর আমেরিকা আরাকান আর্মির সাথে সম্পর্ক থাকবে না, তো তারা পুরোটা এই জায়গাটুকু তাদের প্রভাব বিস্তার করতে চায়। এইজন্য তারা এখান দিয়ে ঢুকে জান্তাকে পরাজিত করার জন্য যত রসদ এখান থেকে পায়, কারণ তারা নৌপথে ওখানে ঢুকাতে পারছে না। সো এটা তাদের প্রজেক্ট। এই প্রজেক্টটা হলো মূল, এইখানে কিন্তু আলোচনা হয়েছে, এবং এইখানেই কিন্তু এই বিষয়গুলি যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন কিন্তু আপনারা দেখেন কেন আমি বলতেছি সুতাটা মিলানোর পর আমি বলি কেন আমার মনে হয়েছে যে এগুলোই আলোচনা হয়েছে। এবং আমি জানি যে তাদের হিডেন এজেন্ডাটা হইলে এটা, সেটা আমি জানি। কিন্তু ওইখানে এটা আমি না, জিন ভূত বা কিছু না যে আমি ওখানে ভেতরে যাই। আমি কিন্তু সুতা ইয়েগুলো, অঙ্কগুলো মেলানোর চেষ্টা করতেছি যে কি আলোচনা হতে পারে। সেই আলোচনার মধ্যে আমার এই জিনিস ছাড়া আমার আর কোনো কিছুই মনে হয় না যে এগুলো শুধুমাত্র অ্যান্টি চায়না এবং শুধুমাত্র ইন্ডিয়ার ইন্টারেস্ট যেখানে অ্যালাইন হয়েছে, অ্যান্টি চায়না অ্যালায়েন্স, সেটাকে তারা এখানে ফোর্স করেছে খুল্লের সাথে।
যে কারণে খলিলকে যখন আপনি দেখেন, আপনি বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে রিপোর্ট করেছে, খলিল কিন্তু একটা কথা বলে ফেলছে যে যখন তাকে বলা হয়েছে করিডোর নিয়ে আলোচনা হয়েছে কিনা, সে বলছে এগুলো সব গুজব, ইউটিউবের গুজব। আমার ইউটিউবের গুজবের বিষয় না কিন্তু। এই বিষয়গুলো হলো আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের ফরেন পলিসির অংশ। এটা কেন ইয়ে হতে হবে, ইউটিউবের গুজব হতে হবে? এটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের পলিসির অংশ। যেটা এই অ্যান্টি চায়না যে স্ট্যান্ড, সে স্ট্যান্ডটা ট্রাম্পের চিঠির মধ্যে আছে। তারেক রহমানকে সে নির্দেশ করছে যে আমাদের সাথে তোমার মিলিটারি যেসব জিনিস অ্যাডভান্সমেন্ট হচ্ছে, যেসব চুক্তি, এগুলো দ্রুত শেষ করো। চুক্তি চিঠির মধ্যে, সংক্ষিপ্ত চিঠির মধ্যে মাঝখানের পেটের যে প্যারাটা, ওই প্যারাটার মধ্যে এটাই আছে যে আমাদের সাথে রেসিপ্রোকাল যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, ট্যারিফ এগ্রিমেন্ট যেটা হয়েছে, সেটা ইমপ্লিমেন্ট করো, এবং সেটার ভেতরে যে জিনিস করার কথা সেগুলো সবগুলো করো। প্লাস আমাদের সাথে যে মিলিটারি অ্যারেঞ্জমেন্টের যে চুক্তিগুলো নিয়ে, জিসুমিয়া আকসা, যেগুলো নিয়ে আমাদের কথাবার্তা চলছে, এটা দ্রুত শেষ করো। প্লাস আমাদের কাছে ইকুইপমেন্ট করো, কারণ আমেরিকার প্রোডাক্ট ইজ দ্য বেস্ট, আমেরিকান মিলিটারি ইকুইপমেন্ট ইজ দ্য বেস্ট। নিচে একদম লাস্ট লাইনের মাঝখানে প্যারা লাস্ট লাইন লেখা যে আমার ইকুইপমেন্ট কেন, মানে চায়নার ইকুইপমেন্ট কেন না। বাংলাদেশ তো আমেরিকার ইকুইপমেন্ট কিনতে পারবে না, এত দাম জিনিস কোথেকে কিনবে? তো আমেরিকা কি করবে? তার যে অ্যালাইড ফোর্স গুলি আছে, লাইক টার্কি, ওই যে ড্রোন কারখানা, অমুক তমুক, টার্কি থেকে নাও, কারণ টার্কি তার অ্যালাইড ফোর্স, ন্যাটোর বন্ধু। সো বাংলাদেশ দেখেন, আমাদের সেনাপ্রধানও টার্কিতে যাচ্ছে, খলিল সাহেব টার্কিতে যায়, বিডা চেয়ারম্যান টার্কিতে যায়, সব টার্কির দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ হচ্ছে আমেরিকার জিনিস আমরা কিনতে পারবো না, তো যদি পারি আমেরিকার একটা বন্ধু বা অ্যালাইড ফোর্সের কাছে যদি আমেরিকা আপত্তি করবে না, তখন আমেরিকা আপত্তিও করবে না। আমেরিকা তার জিনিস প্রোডাক্টের কথা পুশ করে কিন্তু তার অ্যালাইড ফোর্সের কাছে পাঠানোর চেষ্টা করছে, কিন্তু চায়নার কাছ থেকে না। আপনারা জানেন যে চায়না হলো বাংলাদেশের সবচেয়ে বেশি 85% মিলিটারি ইকুইপমেন্ট চায়না দিয়ে কেনা। সো এই কয়েকটা জিনিসই কিন্তু ট্রাম্পের যতগুলি শর্ত ওখানে দেওয়া ছিল তারেক রহমানকে, সেগুলোই কিন্তু খলিলকে মনে করিয়ে দেওয়া হয়েছে, এবং খলিলকে বলা হয়েছে যে তুমি এটা তোমার বসের কানে দাও, এটা করতে হবে। দ্যাটস হোয়াট দ্যাট মিটিং হ্যাপেন্ড। এটার আপনি রিঅ্যাকশন গুলো যদি আরো দেখেন, এই সম্পর্কিত যত প্রশ্ন খলিল সাহেবের করা হয়েছে, বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে প্রেজেন্ট করে, সব জায়গাতে খলিল কিন্তু রিঅ্যাক্ট করেছে। সব জায়গায় আপনি যদি ভিডিওটা দেখেন, সব জায়গায় রিঅ্যাক্ট করছে সে, যে পয়েন্টে কথা বলছে। চায়নার করিডোরের ব্যাপারে সেটা নিয়ে আলোচনাই হয়নি, মানে খুব ক্ষিপ্ত সে। কেন ক্ষিপ্ত হয়? কারণ এটা নিয়ে তারা গুতানো হয়েছে। সরল ভাষায় বা কথ্য ভাষায় বলে, গুতানো হয়েছে, তাকে গুতাগুতি করা হয়েছে, তারে শান্টিং দেওয়া হয়েছে যে এটা কেন মাঠে আসলো? কারণ এটা মাঠে আসছে কিন্তু খলিলের মাধ্যমে না, এটা মাঠে আসছে ওই সেই কি বলে পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কিন্তু আসছে। এই যে কি যেন নাম, হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবির আবার নিয়ে মিটিং করতে হয়েছে, এটাতেও সে কিন্তু ইরিটেটেড হয়েছে, যে কারণে সে আবার একান্ত বৈঠক করেছে। হিউম্যানিটারিয়ান করিডোর নিয়ে প্রশ্ন করা হচ্ছে, সেটাতেও সে খেপে গেছে। এখন আরেকটা ব্যাপার আছে, একটা প্রশ্ন করা হয়েছিল খলিলকে যে আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে কথা হচ্ছে, তন্ত্রে বলছে এগুলো তো স্বাভাবিকভাবে আসতেই পারে, এগুলো হতে পারে, কিন্তু আলোচনা হয়নি। আসতেই পারে কিন্তু আলোচনা হয়নি। আওয়ামী লীগ নিয়ে কথা হয়েছে কিনা তারা জিজ্ঞেস করার পরে শেখ হাসিনার কথা হয়েছিল, সে বলছে এগুলো তো আসতেই পারে, এগুলো কিন্তু কথা হয়নি। তো ভাই, আসতে পারে আপনি স্বীকার করছেন, কিন্তু বলেন কথা হয় নাই। কত হাস্যকর উত্তর। একজন ফরেন মিনিস্টার কতটা বেকায়দায় পড়ছে এই এই মিটিংটার জন্য, যে এখনো আমাদের পত্রিকাগুলো এখনো ডিগ আউট করে না। নিশ্চয়ই করবে। কারণ এরকম একটা একান্ত মিটিং হলো ৩০ মিনিটের, কেউ কি জানতে চাইবে না? খলিল সাহেব কি একান্তেও কি কোনো কথা ফাঁস করবেন না? বা খলিল সাহেব যখন তারেক রহমানের সাথে এগুলো ব্রিফ করবেন, তখন কি ওখানে ২-৪ জন কর্মকর্তা এগুলো কি আস্তে, আস্তে বাইর হবে না? বাইর হবে। নিশ্চয়ই বাইর হবে। বাট I tell you with confidence এর সাথে বলতে পারি that this is what happened. এই ২ করিডোর ছিল আলোচনার মূল অংশ। প্লাস হলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গুলো, জিসুমিয়া, আকসা, এগুলো নিয়ে আগায় যাও। দ্রুত আমাদেরকে এগুলা দাও। আমরা এগুলা চাই। আমরা বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ পর্যন্ত যেন আসতে পারি। যেটার পথে আবার কিন্তু ইন্ডিয়া বাধা। যেটার পথে আবার ইন্ডিয়া বাধা। ইন্ডিয়া আবার এটা চায় না। সো একেবারে পুরা মানে খলিলকে একেবারে বলতে পারেন যে মাইনকার চিপার মধ্যে ফলায় আটকাইছে। কারণটা ওই যে ঘুরে ফিরে ইউনূসের মাধ্যমে যে গোলামি চুক্তিটা করে নেওয়া হয়েছে। যে চুক্তিটাকে আমাদের কোনো এখন দেশীয় কোনো শয়তান দুষ্ট বুদ্ধিজীবী বলে ওইটা আর অ্যাক্টিভ না। আবার দেশীয় কয়েকজন সো কল্ড কি আম্বাদিক বলতে পারেন, অনুসন্ধানী আম্বাদিক যেগুলো কূটনীতিক হয়েছে, তারা এগুলাকে নিয়ে এখন ক্যামোফ্লেজ তৈরি করে জনগণের মধ্যে উল্টাপাল্টা তথ্য দিয়ে। ২ দেশের চুক্তি। দ্যার ইজ নাথিং, এটার সাথে কোনো সাথে চুক্তি করছেন। সেটা আপনি কোন আমলে করছেন, স্বৈরাচারের আমলে করছেন না ফ্যাসিবাদের আমলে করছেন, ইট ডাজন্ট ম্যাটার। ইট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন 2 কান্ট্রিজ। ইট ইজ নট এগ্রিমেন্ট বিটুইন ট্রাম্প অ্যান্ড ইউনূস। ইট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন 2 কান্ট্রিজ। আপনি আপনার দিয়ে জ্বালানির মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কেন করিয়ে নিয়েছে খলিল? খলিল এই মে মাসে, খুব সম্ভবত এপ্রিল মাসে বা মে মাসে, সে নিজে থেকে আমেরিকা যখন সে জাতিসংঘের কাজে ঘোরাঘুরি করতেছিল, জাতিসংঘের কাজে ওই সভাপতির হওয়ার কাজে ঘোরাঘুরি করতেছিল, সেই সময়টা হঠাৎ করে সে এনার্জি ডিপার্টমেন্টে গিয়ে, ইউএস এনার্জি ডিপার্টমেন্টে গিয়ে সে একটা চুক্তি সই করে দিয়ে আসছে অন বিহাফ অফ এনার্জি ডিভিশন বাংলাদেশ। এনার্জি ডিভিশন বাংলাদেশের মন্ত্রীকে ইকবাল হাসান টুকুকে বাইপাস করে দিয়ে তিনি যে ওই চুক্তিটা করে আসছেন।
সো থিঙ্ক হোয়াট আর দ্য এজেন্ডা, যেটা সরকারের ভিতরে একটা সরকার জানে কিনা যে এনার্জি ডিভিশনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী একটা চুক্তি করে দিয়েছেন, সেটা সরকার আদৌ জানে কিনা সন্দেহ আছে। সে এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কি আছে এটা কিন্তু আমরা জানি না। আমরা শুধু জানি এখানে এনার্জি ইয়ে হচ্ছে, কিন্তু সহযোগিতার ব্যাপার হয়েছে, কিন্তু কোথায় সেই এনার্জি সহযোগিতা কোথায় হয়েছে? হয়নি। তাহলে ওখানে কি আছে আসলে? বাংলাদেশ সবচেয়ে যখন ক্রাইসিস, তখন বাংলাদেশ যাচ্ছে কোথায়? মালয়েশিয়াতে। কেন যাচ্ছে? কেন যাচ্ছে? কেন ওই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর আন্ডারে কেন আমাদের এই জ্বালানিটা সাপ্লাই হচ্ছে না, যখন আমরা বাংলাদেশ জ্বালানি ক্রাইসিস এর মধ্যে পড়ে যাচ্ছে? কেন হচ্ছে না? লট অফ থিংস আর প্লেইং মানে এতটাই প্লে হচ্ছে যে বাংলাদেশ আসলে কাবু অবস্থায় আছে। আবার দেখেন এই সেই এনার্জিটাকে নিয়েই মালয়েশিয়া আবার কি পলিটিক্স করে বসছে। মাহাথির মোহাম্মদের এই আনোয়ার ইব্রাহিমের কাছে তারেক রহমানের দূত যে জ্বালানির ব্যাপারে ক্রাইসিস ব্যাপারে সহায়তা চাইল, আর তারপরের দিনই আনোয়ার ইব্রাহিম খুব প্ল্যান্ড ওয়েতে একটা ইন্টারভিউ দিল। তাদের পত্রিকাতে একটা ইন্টারভিউ দিচ্ছে। সেই পত্রিকার ইন্টারভিউটা দিয়ে বলছে কি, মায়ানমারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, মায়ানমার সরকারের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমাদের দেশ থেকে যে 5,000 রোহিঙ্গা আছে এগুলোকে তারা ফেরত নিয়ে যাবে, আবার বাংলাদেশ থেকেও 3 লাখ রোহিঙ্গা তারা ফেরত নেওয়ার পরে রাজি হয়েছে। বাংলাদেশ কিন্তু জানে না। কেন? সব প্লে, সব কিন্তু একটা বোর্ডের মধ্যে সব জায়গায় কিন্তু গেম চলতেছে। মালয়েশিয়া ওখান থেকে মায়ানমার সরকারের সাথে সম্পর্ক আছে বলে বাংলাদেশকে কিন্তু এই করিডোরের ব্যাপারে বাধা দিচ্ছে। কিন্তু এই একই দিনে সার্জিওগোর যেদিন বাংলাদেশে, সেদিন কিন্তু আনোয়ার ইব্রাহিমের ইন্টারভিউ ছাপা হয়েছে। কি কারণে ছাপা হয়েছে? যে চায়নার অ্যালাইনমেন্ট, মালয়েশিয়া চায়না যে অ্যালাইনমেন্টটা মায়ানমার গভর্নমেন্টের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কে দেওয়া হয়েছে যে মায়ানমার গভর্নমেন্টের চাপে পড়ে মায়ানমার গভর্নমেন্ট ঠিক আছে তোমার 5,000 ইয়ে করে নেবো, তুই বাংলাদেশকে বলো এই হিউম্যানিটেরিয়ান করিডোর দিতে পারবো না। ঘটনাটা কিন্তু এই জায়গায় কেউ আমরা খেয়াল করতেছি না যে কোনটার সাথে কোনটার মিলে সুতা মেলে। একই দিন যেদিন সার্জিওগোর এসে এখানে অ্যাডভোকেসি করতেছে ফর দ্যাট হিউম্যানিটেরিয়ান করিডোর, একই দিন কিন্তু মায়ানমার গভর্নমেন্টের পক্ষে মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম অ্যাডভোকেসি করতেছে। এবং সে কোন সময় অ্যাডভোকেসি করতেছে? বাংলাদেশের সবচেয়ে দুর্বলতর সময়, যখন তার কাছে সাহায্য চাওয়া হয়েছে, তার কাছে জ্বালানি সাহায্য চাওয়া হয়েছে, সেই সময় কিন্তু সে এটা করছে। সার্জিওগোরের কি কোইন্সিডেন্স, বাংলাদেশের সাহায্য চেয়েছে, সার্জিওগোর আসতেছে এবং মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম তার পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বাংলাদেশকে জানাচ্ছে মায়ানমার গভর্নমেন্ট রাজি হয়েছে যে তাদের 5,000 রোহিঙ্গা নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু কিছু জানে না। সবাই বাংলাদেশ নিয়ে প্লে করতেছে, আর আমরা সেই প্লে গ্রাউন্ডে কিন্তু প্লেড হচ্ছে। আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে মাঠে যত খেলোয়াড় আছে আমরা সবার লাথি খাচ্ছি। আমরা একটা ফুটবলে পরিণত হয়েছি, যে ফুটবলে সবাই লাথা, এই পক্ষ লাথি মারে, ওই পক্ষ লাথি মারে। এখন আমাদের এখানে এই পক্ষের মধ্যে অনেকগুলো পক্ষ মালয়েশিয়া ঢুকে পড়ছে। কেন ঢুকছে? ওই দুর্বলতা। কারণ আপনি এনার্জি এগ্রিমেন্ট করে এনার্জি সহায়তা, আমেরিকার সহায়তা বলতে এনার্জি সাপ্লাইটা আমেরিকার কাছে পাচ্ছেন না। সো আপনাকে কিন্তু বিকল্প জায়গায় যেতে হচ্ছে। বন্ধু আনোয়ার ইব্রাহিমের কাছে যেতে হচ্ছে। অনেকে এটার মধ্যে অন্য কিছু দেখে, আমি জানি। সবাই মনে করে তারেক রহমান এখান থেকে কমিশন খাওয়ার জন্য, আনোয়ার ইব্রাহিমের ওখান থেকে তেল বেশি কমিশন খাওয়ার জন্য এটা করতেছে বলে। এটাও একটা যুক্তি থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু বেসিক্যালি একটা ক্রাইসিসের মধ্যে পড়ার কারণে কিন্তু আমরা যত প্যাচের ভিতরে পড়ে, এবং আমরা আমাদের সন্দেহগুলো কিন্তু সামনে আনতেছি। এই আলোচনাটাও আছে সত্যি, যে মালয়েশিয়ার সাথে জ্বালানি কেনার মানেটা হলো বেশি দামে কিনবে, বেশি কমিশন তারেক রহমান পাবে, এটা কেউ জানবে না। এই জন্য হতে পারে। বাট আপনি যদি ওভারঅল আপনি যদি আমরা যদি ফুটবল মাঠ হয়, সেই ফুটবল মাঠে কারা খেলতেছে? আমেরিকা খেলছে, চায়না খেলতেছে, ইন্ডিয়া খেলতেছে, নতুন প্লেয়ার টার্কি খেলতেছে। নতুন প্লেয়ার হলো কে? আপনার মালয়েশিয়া। ওয়াই? মালয়েশিয়া আমাদের সাথে প্লে করতেছে। এখন হলো রোহিঙ্গার কথা বলে মায়ানমারের পক্ষ নিচ্ছে। মায়ানমার এখানে প্লে করতে পারতেছে না, মায়ানমারের পক্ষে কিন্তু প্লে করতেছে, মালয়েশিয়া প্লে করছে। যে মালয়েশিয়া কিন্তু বাংলাদেশকে ওয়ার্নিং দিল, নো তুমি আমেরিকাকে হিউম্যানিটেরিয়ান করিডোর দিতে পারবে না। কিন্তু বাংলাদেশ কোথায় যাবে বলেন? চিড়ে চ্যাপ্টা বলে না? চিড়ে চ্যাপ্টা যেটাকে বলে, সবাই মিলে পিসতেছে এখন ওই এক এগ্রিমেন্টের পাল্লায় পড়ে। এখন বাংলাদেশ সবার দ্বারা এখন আর আপনি বলতে পারছেন না আমরা সবার সাথে সম্পর্ক, কার সাথে রাখবেন চয়েস করতে হবে। বাংলাদেশের এখন কোনো চয়েসই নেই। বাংলাদেশ এখন যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো চয়েস নিতে যায়, বাংলাদেশ বেকায়দায় পড়ার যথেষ্ট সম্ভাবনা। আমেরিকার পক্ষে গেলে 3টা ফোর্স একসাথে আপনার বিরুদ্ধে চলে যাবে। এক, আপনার বন্ধু বলে, নতুন বন্ধু মালয়েশিয়া বলে দাবিদার, মালয়েশিয়া যাবেই, কারণ মালয়েশিয়া অলরেডি আপনাকে অফার করতেছে রোহিঙ্গা ফেরত পাঠায় দেবে। মায়ানমারের সাথে তার সুসম্পর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে। সে নতুন বন্ধুটাও কিন্তু ত্যাগ করবে আপনাকে যদি আমেরিকার সাথে চুক্তি করেন। আর যদি আপনি ইন্ডিয়া বলবে তুমি ইয়াতে ঠিক আছে এটা করছো, তুমি কিন্তু আমার ওইখানে তিস্তা পর্যন্ত চীনকে আসতে দিতে পারবা না। ওদিকে চীন খেপে বসে আছে। আমি একটা এপিসোড করবো, আমি একটা আর্টিকেল দেখেছি চাইনিজ গভর্নমেন্ট ইজ কি বলে অবজার্ভিং সার্জিও গোর ভিজিট ইন বাংলাদেশ। অবজার্ভ একটা আর্টিকেল পেয়েছি, আমি আর্টিকেলটার পরে আমি একটু যোগাযোগ করবো, যে ওদের বিভিন্ন জায়গাতে খোঁজ নেওয়ার চেষ্টা করবো আসলে ঘটনাটা কি, তারা কি অবজার্ভ করতেছে, এটার উপর একটা জিনিস আসবে। যাই হোক, আমার মনে হয় আমরা মানে সর্ব জায়গায় বন্ধু হারানোর একটা উপক্রম হয়েছে আমাদের। ইন্ডিয়া তো হারাইছি আমরা, চায়না হারানোর সম্ভাবনা দাঁড়াইছে এই করিডোর নিয়ে।
যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু হিসাবে আসবে কিনা, প্রভু হিসাবেও তারা সবসময় ভূমিকা রাখার সর্বাত্মক চেষ্টা চালাবে ওই চুক্তির আওতায়। নতুন একটা বন্ধু জোগাড় করছিলাম আমরা, যেটা মালয়েশিয়া, যে আমরা প্রথম বাংলাদেশে একটা সরকার আসছে, নতুন আসছে, মালয়েশিয়াতে বেড়ায় আসে, মালয়েশিয়াকে বন্ধু বানানোর চেষ্টা, সেই মালয়েশিয়া কিন্তু উল্টায় গেল যে তুমি যদি করিডোর দাও তাহলে কিন্তু এই যে রোহিঙ্গার ব্যাপারে আমরা যে 3 লাখ রোহিঙ্গা নেওয়ার ব্যাপারে মায়ানমার রাজি হয়েছে, মায়ানমার উল্টায় যাবে। মাইনকা চেপার মধ্যে পড়ছে, চিড়ে চ্যাপ্টা হওয়ার মধ্যে, ফুটবল হয়ে গেছে, আর কি বলতে পারে, সবাই লাথি মারে এখন আমাদেরকে। সো কালকে আমি এইটার সাথে সংশ্লিষ্ট আরেকটা সাবজেক্ট আমি নিয়ে আসতেছি আপনাদেরকে, কালকে আসবো, সেটা হলো ইয়ে নিয়ে, কেন আমেরিকানরা বাংলাদেশে এসে পাতি আমেরিকান আসলেও কেন রোহিঙ্গা শিবিরে দৌড়ায় যায়? এটার উপর আমি কিছু সুন্দর ইনফরমেশন কালেক্ট করতেছি, জোগাড় করতেছি। আমেরিকান অফিসিয়াল স্টেট ডিপার্টমেন্ট থেকে ইনফরমেশন গুলো, কেন ওরা ওখানে দৌড়ায়, কেন কথা যেটাই আসে, একটা ক্ষুদ্র অফিসার আসতেছে, বেড়াইতে আসতেছে, সেও রোহিঙ্গা শিবিরে যায়। শুনি বাংলাদেশে কক্সবাজার প্রত্যেকটা হোটেলের মধ্যে সবসময় আমেরিকানরা গিজ করতেছে থাকে, তারা সবসময় এখানে আসছে, কেন, ঘটনাটা কি, এটা বাইর করার চেষ্টা করবো কালকে। আশা করি 9টায় অথবা 11টায় আপনাদের যদি সময় থাকে একটু আসবেন। আমি ওই কেন আমেরিকানরা কথায় কথায় রোহিঙ্গা শিবিরে দৌড়ায়, কেন ব্রেন্ট ক্রিস্টেনসন এই পর্যন্ত কক্সবাজারে 4 বার বেড়াইতে গেছে এই কয়েকদিনের মধ্যে, কেন যেই আসে সেই দৌড় মারে ওখানে, যে কোনো আমেরিকান আসলে আপনি কক্সবাজারে চলে যাচ্ছে কেন, এটা বের করার চেষ্টা করবো কালকে। যাই হোক, আপনার সেই যদি এই এপিসোডটা মনে হয় যে আপনারা শেয়ার করবেন, যদি শেয়ার করেন, আই বি রিয়েলি হ্যাপি, রিয়েলি অবলাইজড টু ইউ। আপনার বাধ্য থাকবো, আপনার যদি মানে ভালো লাগে তাহলে আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনের মধ্যে এটা একটু শেয়ার করে দিবেন। এবং যদি শেয়ার করতে না পারেন, এই ইনফরমেশন গুলো একটু তাদেরকে জানাবেন, এই এনালাইসিস গুলো একটু জানাবেন। এখন চলুন দেখি আপনারা কি বলেছেন সেটা একটু দেখি। মঈন আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। পার্থ রয়, থ্যাংক ইউ। মহসিন, জয় বাংলা, থ্যাংকস। তারপরে মঈন আহমেদ, সার্জিওগড়ের সফর নিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছেন রাষ্ট্রদূত মুসলিয়া সরকার আন্তর্জাতিক পররাষ্ট্রমন্ত্রী রজার খলিলকে বৈঠক বাধ্য করলো। জি, একবার বৈঠক হয়েছে, কিন্তু এটা জানা দরকার। একটা আর্টিকেল পেয়েছি আমি, ওই তারা যে আমি একটু বলছি, তারা কেন আমাদের এই সার্জিওগড়ের পর্যবেক্ষণ করছে, এরকম একটা লাইন আছে, কেন পর্যবেক্ষণ করছে, ওটা অ্যানালাইসিসটা কালকে আনবো। আলী মিয়া, থ্যাংকস। কেএমএসডি কে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। কেএমএসডি কে সবাই তার শুভেচ্ছা নেবেন। হাসাব, ওয়ালাইকুম, ইমাজউদ্দিন, জয় বাংলা। সাজ্জাদ দুলাল, অবশেষে শেখ হাসিনা এক রাজনীতির সঙ্গে আলোচনায় স্বীকার করেছেন তার অনেকগুলো ভুলের মধ্যে অন্যতম ভুল ছিল ওয়াকারকে সেনাপ্রধান বানানো। যাই হোক, খুশি এন্টারপ্রাইজ, সার্জিও গোরের সাথে মেয়র আইবি রহমানের গোপন মিটিং বিষয়ে কিছু বলেন। গোপন তো গোপনই ভাই, আমি যদি না জানি কেমনে জানবো? আপনি যদি জেনে থাকেন আমার একটু জানান, আমিও চেষ্টা করবো খোঁজ খবর নিতে। তবে আপনি ইনফরমেশনটা দিয়েছেন, আই উইল ট্রাই টু। তবে হ্যাঁ, শুধু আইবি না, আরো কয়েকজনের সাথে মিটিং করার একটা প্ল্যান আছে। তারা মিটিংটা হবে আজকেই, খুব সম্ভব আজকেই রাতেই হওয়ার কথা, মানে ইয়ে থেকে ফিরে আসার পরে। মঈন আহমেদ, আমেরিকা আর চীনের লাঠি খেলার মাঝখানে এখন ঠেলা সামলাও মুচলেকা তারেক জিয়া, ক্ষমতার জন্য মার্কিনীদের সাথে দেশি যারা দেওয়ার চুক্তি করা এখন কেমন লাগে, হাড়ে হাড়ে বুঝবে চালু। চান্দু, নুরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ নুরুল ইসলাম। নুরুল ইসলাম আর অনেক, নুরুল ইসলাম, মার্সি, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, ভারতের রাষ্ট্রদূত, 2টা ঘটনা আছে, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবো। ওকে, ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। মঈন আহমেদ, সার্জিগোর সাথে সিলনা হায়াত আইবি নয় সাবির হোসেন চৌধুরী মিটিং হয়েছে, তারেকের গুন্ডা পুলিশের কারণে আইবি দেখা করতে পারেননি। খুলনারের সার্জিওগড়ের ড্যাশ মেরেছে, কে বলেছেন এটা? খুলনাকে সার্জিওগড় ড্যাশ মেরেছে, মোহাম্মদ পারভেজ, আশিক লিপন, থ্যাংক ইউ সো মাচ। নুরুল ইসলাম, দেশের স্বার্থবিরোধী চুক্তি, আরবি ভাই, তারেক রহমানের চুক্তিগুলো মেনে নিলে জুলাই সনদ বাস্তবায়ন করলে একজন মহানায়ক হয়ে যাবেন যুক্তরাষ্ট্রের কাছে। জ্বালানি বিষয়ে মালয়েশিয়া হতাশ করেছে। নুরুল ইসলাম মল্লিক, এখন কি রাষ্ট্রপতি হতে রাজি না, কি ভয় পাচ্ছেন? আচ্ছা, রঞ্জিত শর্মা, ধন্যবাদ শরীফ বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রশংসা করবেন না, আপনারা যাচাই বাছাই করুন আমার কথাগুলো। মল্লিক, ইউনুস কি এখন রাষ্ট্রপতি রাজি নাকি ভয় পাইছে? আচ্ছা, একজন রোহিঙ্গা মায়ানমারে ফেরত নেবে না, কারণ রোহিঙ্গা যে সমস্ত অঞ্চলে বসবাস হয় সেই জায়গাগুলো আরাকান আর্মি দখল, হয়তো উল্টো আরো কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে পারে, নুরুল ইসলাম বলেছেন। সালমা রফিক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরো অনেক কমেন্ট। আপনি নুরুল ইসলাম, অর্থনৈতিক সংকটে কেমিস্ট্রিকে অনেক ধন্যবাদ। মঈন আহমেদ, মুসলিয়া তারেক সরকার এখন একটা ফুটবল, একবার লাথি মারে আমেরিকা, আবার লাথি মারে চীন। তারেক রহমান আমলে পররাষ্ট্রনীতি বন্ধুহীন বাংলাদেশ। কেমিস্ট্রিকে পৃথিবী বাংলাদেশের এখন আর কোনো বন্ধু নেই। অনেক কমেন্ট। আচ্ছা, তারপরে মঈন আহমেদ, বাংলাদেশ মুসলিকা তারেক সরকার এখন একটা ফুটবল। আচ্ছা, হ্যাঁ পড়েছি। হালিমা আক্তার, জাদু জানে গো আমার বন্ধু, মহা জাদু জানে। মালয়েশিয়া আমাদেরকে জাদুঘর হিসেবে, জাদুকর অর্থই ফ্রড
ভেলকি বাস, আমাদের সম্মান সব শেষ। ওকে, শহীদুল আলম, থ্যাংক ইউ সো মাচ। বিনয়, থ্যাংক ইউ, গুড নাইট। বিনয়, থ্যাংক ইউ সো মাচ। এবং গ্রামীণ পণ্য বয়কট এবং জিয়াউল, থ্যাংক ইউ সো মাচ। শিরিঙ্কো, থ্যাংক ইউ সো মাচ। বিনোদ, থ্যাংক ইউ। এমএসডিকে, থ্যাংক ইউ। যে সুজিত মৎসুদ্দি, সোশ্যাল ক্যান্সেল করতে কি করতে। ওকে, মিটিং হয়ে গেছে। জি আচ্ছা, খোঁজ নেব না যদি পারি। আপনারা যদি কিছু পান আমাকে জানাবেন। আপনাদের তথ্য, আপনারা অনেকেই ভলান্টারিলি অনেক তথ্য দেন। সো আপনারা যদি আপনাদের তথ্য দেওয়া রাখেন, আমিও অ্যানালাইসিস করার জন্য একটা পাবো আরকি, রসদ পাবো। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।